বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সব ছোটরা বাড়ি থেকে উধাও একসাথে, তারপর আবার সবাই একসাথে ফুসুর ফাসুর করতে করতে বাড়ি এসেছে। সোফিয়া বেগম সোফায় বসে বসে সবকিছুই পর্যবেক্ষণ করছে। সবগুলোকে চেপে ধরতে হবে। গৃহিণীরা কিছু জানতে পারেনি, কারণ সবগুলোতে মুখ লটকে যে যার ঘরে গিয়ে দৌড় আটকেছে। মনে হচ্ছে সিরিয়াস কিছু ঘটেছে। মেরিনা বেগম ভাবলেন মেয়ের ঘরে যাবেন একবার, পেটে কিছু থাকে না এটার, একটু আহ্লাদ করেই সব গড়গড় করে ভরে দেবে। বাড়ির কর্তারা কাজে বেরিয়েছেন, দুপুরে ফিরবে বলে মনে হয় না। সবাই সবচেয়ে বেশি অবাক হয়েছে এই ভর দুপুরে আহানকে ওদের সাথে দেখে। মিঠি এখনো আসেনি, কিন্তু এ বান্দা কাজ পেলে বাড়িতে, যাকে ঠেলে ঠুরিয়েও কোনো কালে কাজ বিচ্যুত করা যায় না। আজিজ মির্জা ঘরে বিশ্রাম নিচ্ছেন, সুফিয়া বেগম পান চিবিয়েই যাচ্ছেন। নাতি নাতনিগুলো সব প্রাপ্তবয়স্ক হয়েছে, চোখে চোখে রাখাটা জরুরি। কোন দিক দিয়ে কোন আকাশ কুসুম আকাম কুকাম করে কওয়া তো যায় না। বংশের একটা ইজ্জত আছে, নষ্ট হইতে তো দিবার যায় না। শান্তি ঘরে ঢুকেই রাগে মাথা চেপে ধরেছে। এই মির্জা বাড়ির পোলার এত সাহস, ওর গায়ে হাত তোলা, থাপ্পড় মেরেছে কেউ তাকে জীবনে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল তখনই। নিজেকে সবসময় এতটা নির্বোধ ভাবে প্রকাশ করাটা এতটাও সহজ নয়। উভয়ের কেমন অদ্ভুত আচরণ করছে শুরু থেকে। কেন এত সমস্যা এই ছেলে? সে তো আর তার সামনে গিয়ে বসে থাকে না, না কোনো প্রকার বিরক্ত হওয়ার মতো কাজ করে। তারপরও এরকম করার কি মানে? কোন সময়কার শত্রুতা মেটাচ্ছে লোকটা? রাগে বিছানার চাদর সহ সবকিছু তুলে ছুঁড়ে ফেললো সে। আ আ আ শব্দ তুলে জোরে গর্জন করে উঠল, নিজের চুল টেনে ধরে বলল, আমি আপনাকে দেখে নিব মিস্টার উমায়ের। আপনি আমাকে চেনেন না, আমার সাথে লাগতে এসেছেন তো। এবার আমিও দেখব কতদূর যেতে পারেন। সায়ন্তী বাথরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে পড়ল। ঠান্ডা পানি মাথায় পড়ছে আর যেন গরম ধোঁয়া বের হচ্ছে মাথা থেকে। সায়ন্তী চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানল। আরিশা দ্রুত গোসল সেরে এসেছে। সায়ন্তীকে এই মুহূর্তে ঠান্ডা করতে হবে, না হয় মেয়েটাকে জানি কি করে বসে। দরজায় ধাক্কা দিল সে। এরই মধ্যে এসে হাজির হলো মেরিনা বেগম। মেরিনা বেগম সরু চোখে তাকিয়ে বলল, কি রে, কি কাণ্ড ঘটিয়েছিস তোরা? আরিশা জোরে ডাকলো, অন্তির বাচ্চা, দরজা খুল বলছি। মা, তুমি ডাকো তো দরজা খুলতে। তোমার এই পালিত মেয়ে না একদিন পাগল করে ছাড়বে আমাকে। মেরিনা বেগমও ডাকলেন, অন্তিমা, দরজা খুলতো, কথা আছে। সায়ন্তী মাথায় তোয়ালে পেঁচাতে পেঁচাতে দরজা খুলল। তারপর মেকি রাগ দেখিয়ে বলল, বাথরুমে ছিলাম। এমন কেন করছেন? মানে মনে হচ্ছে আমি কোথাও উড়ে যাচ্ছি বা উড়ে গেছি। একটু ধৈর্য নেই তোমাদের মামের। মেরিনা বেগম আর আলিশা দুই দিক দিয়ে সায়ন্তীকে ঠেলা মেরে ভেতরে ঢুকে পড়ল। সায়ন্তী কোমরে দু হাত রেখে কটমট দৃষ্টিতে তাকালো। মেরিনা বেগম বলে উঠল, কি রে, ডেটে গিয়েছিলি তোরা? তা মেয়ের জামাই যেন কোনো রোড সাইড গাঞ্জা সেবনকারী না হয়। এসব জামাই মেনে নিতে আমার উচিতে বাঁধবে। সায়ন্তী চেঁচিয়ে উঠল। আমি নাক মুখ কুচকে আরিশা বলল, কে করবে প্রেম? তোমার অন্তি যে একেবারে ছ্যাঁকা খেয়েছে, তাও অদৃশ্য ছ্যাঁকা। ওটা থেকেই বের হতে পারিনি এখনো। আর আমি, আস্তাগফিরুল্লাহ, তবা তবা। তোমার ভাইপো থাকতে অন্য কারো নজর দিতে যাব কোন দুঃখে? মেরিনা বেগম উপহাস করে বলল, তোকে আমার ভাইপো পাত্তা দেবে? তুই তো একটা মাকাল ফল, দেখতে শুনতে সুন্দর, কিন্তু ভেতরে যা আছে তা তো সব পচা গোবরে ঠাসা। সায়ন্তী মুখ বাঁকিয়ে বলল, তুমি তো দেখছি ভিলেন মহিলা। মেয়েকে কই প্রেম করতে হেল্প করবা তা না, নিজেই রিজেক্ট করে দিচ্ছ। মেরিনা বেগম হতাশ কণ্ঠে বলল, তোরা এমন ভাবে বলতে পারলি? ছোট থেকে তোদের কোনো কাজে অমত করেছি আমি? সব সময় তো তোদের সাহায্যই করলাম। প্রেম করতে করব না ভাবলি কি করে? বুঝলি না দুটোতে একটাও আমাকে বুঝলি না। এমন মা তো হেরিকেন দিয়েও খুঁজে পাবি না, পেয়েও কদর করছিস না। তোদের সাথে আর কথা নাই। সায়ন্তী চোখ ছোট ছোট করে বলল, দেখ দেখ আশা, মেরিনা চান্স কেমন নাটক করছে। মেরিনা বেগম সায়ন্তীর কান টেনে ধরে বলল, মায়ের নাম ধরে ডাকা, তাই না? শয়তানের দল, দিন দিন বিচ্ছুতে পরিণত হয়েছিস।
সায়ন্তী ব্যথা পাওয়ার ভঙ্গিতে মুখ কুঁচকে বলল, আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ো না লক্ষ্মী মা। তুমি না আমাদের লক্ষ্মী মা। আমার জামাই খুঁজে পেলে আগে তোমার কাছেই তো ধরে নিয়ে আসবো। আজকে তো তোমার বিবাহিত ভাইপোর প্রেমে বা হাত ঢুকাতে গিয়েছিলাম। মেরিনা বেগম হা হয়ে বলল। কি বলছিস? আলিশা বলে উঠল। বাকি খবর আমি প্রচার করছি, দাঁড়া। আলিশা হাত মুঠো করে মুখের সামনে এনে গলা ঝেড়ে করে সব কাহিনী বলা শুরু করলো। মেরিনা বেগম মুখে হাত দিয়ে বলল, তোরা একটাও করতে পারছিস না? তোদের ভাইটাও শুধু পড়াশুনো করলে হবে? ভবিষ্যতে চিন্তা করতে হবে না একটু? আর ভাইপোটা হয়েছে এক কাঠি উপরে, বউ রেখে গার্লফ্রেন্ড। এ তো দুঃসাহসের উপরে চলে গেছে রে। আলিশা বলে উঠল। তুমি কেমন মা বলো তো? ছেলে মেয়েদের প্রেম করতে উস্কানি দাও, মানুষ শুনলে কি বলবে? মেরিনা বেগম 3 পিসের ওড়নাটা উড়িয়ে দিয়ে বলল, বলবি আমরা তিনজন ফ্রেন্ডরা এসব টপিকে কথা বলতেই পারে। এই মা, ফুপি, মামি, চাচি ক্যারেক্টারগুলো সাইডে রাখতো। কেমন বুড়ো বুড়ো ফিল হয়। বয়স বেড়েছে নাকি আমার? দেখছিস না এখনো কেমন চেহারা গ্লো করছে। জানিস, এবার না ভাবছি একটা কোরিয়ান ক্রিম এনে লাগাবো। ওই দিন দেখলাম অ্যাড দিচ্ছে, এক ঘষাতেই বয়স কমে গেছে 5 বছর। সায়ন্তী কথা শুনে খুক খুক করে কেসে উঠল। আলিশা বলে উঠল, আম্মা, তোমার ফেসবুক চালানো বন্ধ করা উচিত। দিন দিন তুমি দুষ্টু দুষ্টু জিনিসপাতি দেখছো, আর কি কি কমেন্ট করছো গিয়ে আমার পোস্টে। 2 দিন আগে পোস্ট করলাম, আজ একটা তুমি নেই বলে, আর তুমি কি কমেন্ট করলে এটা? কত করে বলছি একটা প্রেম কর, ওলা খুঁজে দে, করিস না তো। আবার এসব পোস্ট করতে লজ্জা করে না? সায়ন্তী হো হো করে হেসে উঠল। আলিশা সায়ন্তীর পিঠে একটা বসিয়ে বলল, বাড়িতে তোমাদের মতো দুটো মির্জাফর থাকলে কোনো কিছু করতেই শান্তি পায় না। শান্তি, সব দোষ তোর। তুই কেন আইডি খুলে দিয়েছিস এই মহিলাকে? নামটাও তো দিয়েছিস। ছি, নামের কি শ্রী, অ্যাঞ্জেল মেরিনা। দরজায় দাঁড়িয়ে থাকা আদিত্য বুকে হাত দিয়ে চেঁচিয়ে উঠল, ফুপ্পি, তোমার ফেসবুক আইডি আছে, আমাকে অ্যাড করলা না কেন? সায়ন্তী বহু কষ্টে হাসি চাপিয়ে রাখছে। আলিশা ফোঁস করছে। প্রায় সময়ই মেরিনা বেগম আর সায়ন্তী মিলে আলিশার পোস্টে কমেন্ট করে পোস্টের 12টা বাজিয়ে দেয়। আদিত্য নিজ থেকেই বলল, আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি, দাঁড়াও। আহ, ধন্য জীবন ধন্য। ফুপ্পি হলে তো হওয়া উচিত তোমার মতো। মেরিনা বেগম গদগদ হয়ে বলল, আয় বাপ, আয় এদিকে আইসা বস। তোকে দেখাই, কাল রাতে একটা স্টোরি দিছে। আলিশা আর সায়ন্তীর ছোটবেলার ছবি। দুইজনের পরনে গামছা দিয়ে লুঙ্গি পরা, ক্যাটকেটে টিয়া কালারের বেটকি মার্কা গেঞ্জি। জানিস, গুনে গুনে 26টা হাহারিয়ে পড়েছে। সায়ন্তী চেঁচিয়ে বলে উঠল, আমি কি করছো তুমি এটা? মোবাইল কই তোমার? ডিলিট করো দ্রুত। ছি ছি, মান সম্মান শেষ সব। আলিশা ভেংচি কেটে বলল। দে দে, আরও খুলে দে ফেসবুক অ্যাকাউন্ট। সায়ন্তী মুখ লটকে তাকালো। আদিত্য তাদের ছবি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। আদিত্য হাসতে হাসতে বলল, জানিস ছবি কে কে দেখেছে? আলিশা মুখ বাঁকিয়ে বলল, মামারা দেখেছে, সাথে বাবা, ভাইয়ারা, আমাদের ফ্রেন্ডদের মায়েরা, আর কলেজের কিছু বেচু পোলাপান। সায়ন্তী কাদো কাদো ফেস বানিয়ে বলল, আমি তোমার দিলে দয়া হলো না? মাসুম বাচ্চাদের সরলতার সুযোগ নিয়েছো তুমি। আল্লাহর কাছে বিচার দিব বলে রাখলাম। মেরিনা বেগম হিহি করে হেসে বলল, তোরা যখন তোদের আঙ্কেলের পক্ষে কথা বলিস তখন মনে থাকে না? করেছি, বেশ করেছি। আলিশা বলে উঠল, দূর, ভাল লাগে না তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ আম্মা। সায়ন্তীও সহমত পোষণ করে বলল। আমারও। মিনু বেগম এসে বলল, মেরিনা, তুমিও বাচ্চাদের সাথে যোগ দিয়েছো? খেতে হবে না নাকি? আয় সবাই খেতে আয় তো। ঠোঁট উল্টে সবাই বের হলো। আলিশা আর সায়ন্তী নিজেদের মধ্যে মারামারি করছে। আদিত্য মেরিনা বেগমের সাথে ফেসবুক নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। কোনো রিলসে কি দেখেছে এসব নানান কথা। আহান 2 হাত কোমরে চেপে ধরে দাঁড়িয়ে রেগে বলল, এই মেয়ে, কথা কানা যায় না? কখন থেকে কথা বলছি আমি, উত্তর দিচ্ছ না কেন?
মেহরাজ চুপ করে রইল। এবারও আহানের ধৈর্যের বাঁধ ভাঙল। সে অসহায় কণ্ঠে বলল, মৌ, বিশ্বাস করো, ওরকম কিছু নেই। বাইরে মিটিংয়ের কাজে এসেছিলাম, দেরি হওয়াতে একটু কফি খেতে ঢুকেছিলাম রেস্টুরেন্টে। নিপা আমার এমপ্লয়, সাথে ভার্সিটি ক্লাসমেট ছিল। একা একা তো কফি খেতে আসতে পারি না বলো, তাই নিয়ে এসেছিলাম। মেহরাজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার ভাবখানা এমন রুমে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি নেই। এমনটাই তো সবসময় করতো আহান। সে নিজের মতো কাজ করত ঘরে, সাথে বাকি যাবতীয় যা যা আছে সব করত, কিন্তু এমন ভাব করত যে সে ছাড়া ঘরে আর কেউ নেই। মৌমিতা মেহনাজ নামে যে একটা মেয়ে আছে, সে যাকে বিয়ে করে এনেছে, কোনো একটা সময় সেসব তার মনেই ছিল না। আর আজ কয়েকদিন হলো মেহনাজ সেম কাজটাই করছে, কিন্তু আহান নামক ব্যক্তিটা মেনে নিতে পারছে না কেন? মেহনাজ ঘর থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আহান তার হাত চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। মেহনাজের গালে হাত ছোঁয়াতে গেলেই মেহনাজ তা ঝাড়া মেরে সরিয়ে দিল। আহান বলে উঠল, কেন এমন করছো? কি করছি? আমাকে এড়িয়ে কেন চলছো? আপনি এটাই চাইতেন সব সময়, আর আমি এটাই করে এসেছি গত 1 বছর যাবৎ। তখন তো সমস্যা হয়নি, এখন কেন হচ্ছে? আপনার নির্দেশ তো পালন করছি আমি। অন্যায় নির্দেশনা কেন মানবে তুমি? এইসব দিক নির্দেশনা ভুলে গেলে হয় না। পুরনো সব কিছু আমি ভুলতে চাই মৌ, একটা সুযোগ দাও আমাকে না। দেব না, আপনি সেই অধিকার হারিয়েছেন। এতটা কঠোর কেন হচ্ছ বউ? ক্ষমা করে যায় না? মেহনাজ আহানের বুকে সরতে চাইল। আহান আরো শক্ত করে চেপে ধরল মেহনাজের হাত। মেহনাজ বিরক্তি নিয়ে বলল, আপনি কথা বাড়াচ্ছেন কেন আহান? পথ ছাড়ুন আমার, আমি আপনার জীবনের কিছুই না। এতদিন যেভাবে চলছিল ভালোই তো চলছিল, হুট করে আমার মতো 3rd ক্লাস মেয়েকে দয়া কেন দেখাচ্ছেন আপনি? আমি গরিব হতে পারি, তবে আত্মসম্মান কিছুটা হলেও আছে আমার। আপনার সাথে বিয়ের দিন আমার নানা বাড়ির মানুষ তাদের দায় থেকে মুক্ত হয়েছে। আপনিও ঠিক দায় দেখিয়েই ইচ্ছের বিরুদ্ধে আমার মতো জঞ্জাটকে কাঁধে তুলেছেন। তা আমি জানি, মানি এবং বিশ্বাসও করি। এতে আমার কোনো আক্ষেপ নেই। এবার প্রশ্ন হলো, যদি আমি এতই নিজেকে নিয়ে ভাবি, আমার মতো সামান্য মেয়ের ভাব এত বেশি, তারপরেও কেন এখানে পড়ে আছি? তাহলে জবাবটা এরকম, একদম সত্যি কথাটা হলো, মেহনাজ দুবেলা খাওয়ার জন্য, খাবার থাকার জন্যই কেবল এখানে থাকছে, কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই। তার চেয়ে বড় কথা, সে মানুষের চোখে সো-কল্ড সুন্দরী। সুন্দর মেয়ে মানুষের পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন, বুঝলেন? আমি আপনাকে বিয়ে করতে চাইনি আহান। যখন সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, নিজের জন্য কিছু করতে চেয়েও যখন বারবার ব্যর্থ হয়েছি, তখন আপনাকে বিয়ে করেছি। আপনার জীবনে একটা বোঝা হয়ে এসেছি। চাকরি করতে গিয়েছিলাম তো সবাই আমার শরীর বেছে নিয়েছিল। কাজ ছাড়াও টাকা দেওয়ার অফার করেছে, শুধু বিনিময়ে তাদের সোজাসাই হতে হবে। মেহনাজ পরাজিত সৈনিক, যার ফলস্বরূপ চেয়ে আপনার স্বীকৃতি না দেওয়ার বউ। মেহনাজের বাবা নেই, মা নেই, যে তাকে পালতে পারবে, দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে। তাই সে দুবেলা খাওয়ার জন্য আহান মির্জাকে ছাড়তে পারছে না। কে যেন বলছিল, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, পেটের শান্তি তো দুনিয়ায় শান্তি। এই তো আপনার আলিশান ঘর, 3 বেলা ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক, এসবের লোক আপনাকে ছাড়তে পারিনি আহান। আমি বড্ড বেশি স্বার্থপর, তাই আপনাকে ছাড়তে পারিনি। আপনার জীবনের অসহ্য যন্ত্রণাটা থেকে আপনাকে মুক্তি দিতে পারিনি, তার জন্য সরি। আমি লজ্জিত, ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। তার চেয়ে বড় কথা, আমার কাছে উকিলকে দেওয়ার মতো টাকা নেই। মূল কথা, মেহরাজের টাকা নেই যে আপনার বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় থাকতে হবে, সেই ভয়ে এখানে দিনের পর দিন থাকছে। বলবো না অবহেলায় রেখেছে কেউ আমায়। বাবা মা মারা যাওয়ার পর যতটা অবহেলায় ছিলাম, তার থেকে 1000 গুণ বেশি ভালো আছি এখানে আমি। আপনার পরিবারের সবাই ভীষণ ভালো, তবে এখন চাইলে আপনি আমাকে বের করে দিতে পারেন। আসলে আমি আর থাকতে চাইছি না এখন। আপনি এখন বলেন, এখনই চলে যাব। আমাকে তাড়িয়ে দিন আহান, আমাকে মুক্তি দিন। আহানের হৃদয় তীব্রভাবে কিছু একটা বিঁধল মনে হয়।
কষ্টে হাঁসফাঁস করে উঠল সব কিছু। মেয়েটাকে এতটা কষ্ট কি করে দিল সে? সে এতটা পাষাণ খারাপ জানোয়ার কবে হয়ে উঠল? নিজের স্ত্রী তার কতটা অসহায় হলে, কতটা কষ্ট হৃদয়ে জমা হয়ে গেলে এমনভাবে বলতে পারে মানুষ? দুবেলা খাওয়ার জন্য থাকছে, মেহনাজ জীবনের কাছে হেরে গিয়ে তাকে নিজের জীবনে জায়গা দিয়েছে, আর সেও কিনা বাকি সবার মতোই নিজের অর্ধেক সম্মানকে অসম্মানিত করেছে দিনের পর দিন। কলিজা কেঁপে উঠল আহানের, অপরাধ বোধ জেগে ধরেছে তাকে। থরথর করে কেঁপে উঠল তার পুরুষালী দেহ। মেহনাজ কোনো দিনও তাকে ক্ষমা করবে না। কেনই বা করবে? আহানের চোখ ঝাপসা হয়ে আসতে শুরু করলো, মনে হচ্ছে বড় কোনো শখ পেয়েছে মাত্রই। আহান কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তোমাকে একটু জড়িয়ে ধরি মেহনাজ। মেহনাজ কঠোর কণ্ঠে বলল, না, সহানুভূতি চাই না আমার। আহানা ধপ করে বসে পড়ল নিচে। তাদের ঘরের দরজা হাট করে খোলা। মেহনাজ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, নড়চড় নেই তার। আহান হুট করে চেঁচিয়ে ডেকে উঠল, আম্মা। আহান অগোছালো হাতে মেহনাজের পা জড়িয়ে ধরে ফেলল। এত বড় মানুষটার চোখে জল এসে ভিড় করেছে, বাচ্চাদের মতো হাও মাও করে কেটে দিল হঠাৎ। ক্ষমা করে দিবে প্লিজ মৌ। আমি ভালো স্বামী হতে চাই, আমি ভালো জীবনসঙ্গী হয়ে উঠতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আরেকটা সুযোগ দিবে প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে মৌ। আমি কি করে ফেলেছি এসব? আমি কেন এমনটা করেছি? কেন সব কিছু ধ্বংস করে দিয়েছি মৌ? আমি অপদার্থ, আমি ভীষণ খারাপ মানুষ মৌ। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। মিনু বেগম ছেলের ডাক শুনেই ছুটে এসেছিলেন। এসে এমন কিছু দেখবেন হয়তো কল্পনাও করেনি। ছেলে কিনা তার বউয়ের পা জড়িয়ে ধরে কাছে। কি হয়েছে, কেন হয়েছে ভাবতে পারছেন না তিনি। আর তার সুখে থাকা ছেলে আর ছেলের বউয়ের মাঝে হঠাৎ কি এমন হলো? মিনু বেগম বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? এই মেহনাজ, কি হয়েছে বল আমাকে। মেহনাজ নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না করছে নিঃশব্দে। মিনু বেগম অধৈর্য হয়ে বলল, বলছিস না কেন? আহার ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, আমি পাপ করেছি আম্মা, আমি অপরাধী আম্মা, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই দেখো, এই মেয়েটা যাকে তোমরা সবাই এতটা আদর করো, ভালোবাসো, সেই মানুষটাকে আমি দিনের পর দিন কষ্ট দিয়েছি, তবুও মুখ ফুটে কোনো দিন তোমাদের কিছু বলেনি। তোমার বৌমাকে আমি স্ত্রীর অধিকার দেইনি আম্মা, তাকে সব কিছু থেকে বঞ্চিত করেছি, দিনের পর দিন অবহেলা করেছি, এমনকি নিজের পাশে বিছানা ঘুমাতেও দেইনি। কোনো দিন অভিযোগ করেছে তোমার কাছে আম্মা? ও এত ভালো কেন আম্মা? আমি অপরাধী, ও আমাকে ছেড়ে যেতে চায়, আমি ওকে ছাড়া বাঁচবো না আম্মা। ওকে থেকে যেতে বলো আম্মা, আমি ওর সাথে ওর সব কথা শুনবো, যা যা বলবে অক্ষরে অক্ষরে পালন করব, সব ভুলের জন্য ক্ষমা চাইবো, তবুও থেকে যেতে বলো। আমি অন্যায় করেছি আম্মা, আম্মা অপরাধ করে ফেলেছি আম্মা। মেহনাজ কাঁপা কণ্ঠে বলল, আহান চুপ করুন দয়া করে, কি সব কথা বলছেন? মা ধরছেন কেন আমার? আম্মাকে এসব মিথ্যে কথা বলবেন না। আর মা, আপনি এসব কথা বিশ্বাস করবেন না, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। মিনু বেগম বাঘ হারা হয়ে পড়েছেন। সবকিছু শুনে হঠাৎ করেই তিনি ডাকলেন, আম্মা, আতিকা, নাহার, আব্বা, কে কোথায় আছো? আসো, দেখে যাও কি রকম কুলাঙ্গার আমি আমার পেটে ধরেছিলাম। মিনু বেগম আহানকে তুলে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। পরপর মারতেই থাকলো। পাগলের মতো বলে বসলেন, তুই জন্মানোর পর মরে গেলি না কেন? তোকে এই শিক্ষা দিয়েছি আমি? তোর মতো সন্তান কি করে পেটে ধরেছি আমি? এই হন, তুই সেই আদর্শবান ছেলে তো আমার। তোর বুক কাঁপলো না মেয়েটার সাথে এমন করতেই? এই হন, কি করেছিস বাপ? তুই আমার সন্তান হতেই পারিস না, আমি তোকে জন্ম দিইনি, কিছুতেই না। মিনু বেগমকে টেনে সরালেন আতিকা বেগম। সে বলে উঠল, কি করছো ভাবি? এত বড় ছেলেকে কেউ মারে? মিনু বেগম কেঁদে উঠল। এবার সুফিয়া বেগমের কাছে গিয়ে বলল, আম্মা, আপনার নাতির বিচার করুন, না হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। এমন সন্তানের মুখ আমি দেখতে চাই না। বাড়ির সবাই দরজায় দাঁড়িয়ে আছে। মিঠি ও মায়ের এসেছে মাত্রই, তারাও উপস্থিত। আদিত্য, আরিশা, সায়ন্তী জানে বিষয়টা আগে থেকেই, কিন্তু ভাইয়ের এমন বিধ্বস্ত রূপ মেনে নিতে পারছে না। সুফিয়া বেগম বলে উঠল, আমি তো গো সবাইরে ভালোবাসি। আহান আমার বড় নাতি, তারে আমি কদ্দূর বেশি ভালো পাই, কিন্তু এত বড় একটা কাম সে করছে, এসব আমি মাইনা লইতে পারি না। মাইয়া মানুষের
অপমান মির্জা বাড়িতে কেউ করব এটা স্বপ্নেও ভাবতে পারি নাই। তোরে জোর কইরা বিয়া কইরাছে তোর দাদা, মানলাম, তাই বইলা তুই মাইয়াডার লগে এমন অবিচার করবি? তোর কি অন্য কাউরে পছন্দ আছিল আহান? দোষ কেন করলি এসব নাত বউয়ের লগে? ওর কি দোষ? আহান অপরাধীর ন্যায় মাথা নামিয়ে ফেললো। মেহনাজ চুপসে গেছে পুরো। কি করলো মানুষটা? বাড়ি শুদ্ধ মানুষকে বলে দিল কেন? কি প্রমাণ করতে চাই সে? আহান ভাঙা গলায় বলল, মেহনাজকে ছাড়বো না, মরে গেলেও ছাড়বো না। আমি মানছি আমি গুরুতর অপরাধ করেছি, যা শাস্তি দিবে মাথা পেতে নেব, কিন্তু ওকে আমার থেকে আলাদা করার কথা কেউ স্বপ্নও ভাববে না, বলে দিচ্ছি। মিনু বেগম তেতে উঠে বলল, কেন থাকবে তোর সাথে? 1 বছর তো ঘরের আবর্জনার মতো ফেলে রেখেছিস। তখন এসব নাটক করেছিল তোর? মেহনাজ তোর সাথে থাকবে না, আমি থাকতে দেব না। তোর মতো ছেলে ওর যোগ্যই না। তুই আমার ছেলে না, কোনো কাপুরুষ আমার সন্তান হতে পারে না। বিজনেসম্যান হয়েছিস, অনেক বড় হয়ে গেছিস, তাই না? তোর শাস্তি, তুই আরো 1 বছর দূরে থাকবি ওর থেকে। আহান জোরে চেঁচিয়ে উঠে বলল, আম্মা আমি ময়রা যামু, এত বড় শাস্তি দিও না। সবার পেট ফাটা হাসি আসলো আহানের অবস্থা দেখে। ভাই বোনেরা সবাই মুখ লুকিয়ে এদিক ওদিক তাকালো। সুফিয়া বেগম বলল, যার লগে অন্যায় করছো তার কাছে গিয়া মাপ চা। এই নাত বউ ক কি শাস্তি দিবি আমার নাতিরে? সংসার করতে চাস না আর? আহান ছড়ো ছড়ো চোখে তাকালো মেহনাজের দিকে। মেহনাজের চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। আহান ডেকে উঠল, মৌ। আদিত্য ওর সাথে সাথে বীর বিড়ালো। ওরে প্রীত মৌ। আলিশা ওর মুখ চেপে ধরলো যাতে আর কেউ না শোনে। মিনু বেগম বলল, মেহনাজ মা, তুই বল গাধাটাকে কি করবি? তুই যা বলবি তাই হবে। মেহনাজ অতি শান্ত কণ্ঠে বলল, আমি ওনাকে আরেকটা সুযোগ দিতে চাই আম্মা। এবার হো হো করে হেসে উঠল উমায়ের। বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল সায়ন্তী। আশ্চর্যজনক সিরিয়াস মুহূর্তে এভাবে হাসার কি আছে? উমায়ের বলে উঠল, ভাইয়ের কপালখানা বেশ বড় দেখছে। ভাবি শাস্তি কম হয়ে গেল না? মেহনাজেরও হাসি পেয়ে গেল। হঠাৎ সে বলে উঠল, তবে একটা শর্ত আছে। সুফিয়া বেগম বলে উঠল, কইয়ে ফেলা। দাদি, তোমার নাতি চেয়েছে খাঁটি সোনার মতো মেয়েকে উনি ওনার জীবনে গ্রহণ করবে। আমি খাঁটি সোনা নই তা আমি জানি, তবে আমার স্বামীকে খাঁটি সোনা নয়, ডায়মন্ড হতে হবে, তবে আমি ওনাকে গ্রহণ করব, তার আগে নয়। মেহনাজ ঘর থেকে বেরিয়ে গেল আর উমায়ের ভাইয়ের মুখ দেখে আবারও হাসল। মিনু বেগম, আতিকা, নাহার, মেরিনা বেগম চলে যেতেই বাকিরাও হো হো করে হেসে উঠল। শুধু সায়ন্তী বাদে আহান কটমটো দৃষ্টিতে তাকিয়ে বলল, তোদেরও ওই দিন আসবে।